আসসালামু আলাইকুম। হালকেনস্টাইন আয়োজিত আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নাবিউল হাসান আছি আপনাদের সাথে। পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শেষ বর্ষে এবং আমি নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছিলাম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। আমাদের তৃতীয় অধ্যায়টির নাম হচ্ছে যুক্তির উপাদান এবং আমরা আজকে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব এবং আমাদের আজকের আলোচনার কতগুলো বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুগুলো আমি একটু আপনাদেরকে বলতে চাই। আজকে আমরা আলোচনা করব বাক্যের শ্রেণীবিভাগ, বাক্যকে যুক্তি বাক্যে রূপান্তর, পদের ব্যাপ্তির নিয়ম এবং সবশেষে এই অধ্যায় সম্পর্কিত একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব এবং আমাদের এই লেকচার 4-এর মাধ্যমে আমাদের তৃতীয় অধ্যায়টি কিন্তু শেষ হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে আজকে চলে যাচ্ছি। প্রথমেই আমরা আজকে আলোচনা করব যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ। যুক্তি বাক্য কী সেটা আমরা জেনেছি আমাদের পূর্ববর্তী ক্লাসে। তো আজকে আমরা যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ বা যুক্তি বাক্য আসলে কত রকমের সেটি নিয়ে আমরা আলোচনা করব। যেমন কয়েকটা ভাবেই যুক্তি বাক্যকে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রথমত আমরা পাবো গঠন অনুসারে। বলা হচ্ছে যে গঠন অনুসারে যুক্তি বাক্য হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সরল যুক্তি বাক্য, আরেকটা হচ্ছে যৌগিক যুক্তি বাক্য। সরল যুক্তি বাক্য কি? যে যুক্তি বাক্যে একটি উদ্দেশ্যপদ এবং একটি বিধেয় পদ থাকে সেটাকে আমরা বলছি যুক্তি বাক্য। সরল যুক্তি বাক্যের উদ্দেশ্যপদ বা বিধেয় পদে একটি করে শব্দ থাকবে। যেমন আমরা বলছি সাজিদ হয় সুখী, তাহলে এই যে সাজিদ উদ্দেশ্য পদের শব্দ হচ্ছে একটা, আবার আমরা যে বলছি সুখী বিধেয় পদের শব্দ হচ্ছে একটা। অর্থাৎ যে বাক্যের উদ্দেশ্য পদ বা বিধেয় পদে একটি করে শব্দ থাকে সেগুলোকে আমরা বলছি সরল যুক্তি বাক্য। এবং আরেকটা ক্যাটাগরি করা হয়েছে সেটা হচ্ছে যৌগিক যুক্তি বাক্য। যৌগিক যুক্তি বাক্যটা কি? যে যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ বা বিধেয় পদে একাধিক শব্দ থাকে সেটাকে আমরা বলছি যৌগিক যুক্তি বাক্য। যেমন চক হয় সাদা ও শক্ত, তাহলে এই যে চক একটা শব্দ দিয়ে হচ্ছে আমরা উদ্দেশ্য পদকে বলছি, কিন্তু সাদা ও শক্ত এখানে হচ্ছে দুইটা শব্দ আছে। অর্থাৎ যে যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ বা বিধেয় পদে একাধিক শব্দ থাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিধেয় পদের মধ্যে একাধিক শব্দ আছে। যেহেতু একাধিক শব্দ আছে বিধেয় পদে, সেজন্য এটাকে আমরা বলছি যৌগিক যুক্তি বাক্য। তাহলে একটা বিষয় ক্লিয়ার, সরল যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ বিধেয় পদে একটা একটা করে শব্দ থাকবে, আর যৌগিক যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ বা বিধেয় পদে দুইটার যে কোনো একটাতে কিংবা দুইটাতেই একাধিক শব্দ থাকতে পারে। খুব সিম্পল একটা বিষয়, কমপ্লিকেটেড করার কোনো কিছু নেই। আপনারা বইয়ের ভাষায় সংজ্ঞা পাবেন, সেভাবে আপনারা লিখবেন, কিন্তু কনসেপ্টগুলো আমাদের এই ক্লাসের মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে যান। দ্বিতীয়ত বলা হচ্ছে গুণের ভিত্তিতে যুক্তিবাক্য হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সদর্থক যুক্তিবাক্য, আরেকটা হচ্ছে নর্থক যুক্তিবাক্য। তাহলে আমরা আগের ক্লাসে জেনেছি সদর্থক যুক্তিবাক্য হচ্ছে একটা পজিটিভ যুক্তিবাক্য বা যেখানে কোনো কিছুকে স্বীকার করে নেওয়া হয়, আর নর্থক যুক্তি বাক্যে কোনো কিছুকে অস্বীকার করা হয়। এখন এটা কিভাবে স্বীকার বা অস্বীকার করে সেটা যুক্তি বাক্যের মাধ্যমে আমরা দেখতে পারি। যেমন আমরা বলতে পারি যে আমরা এখানে বলতে পারি যে কোনো মানুষ নয় অমর। তাহলে এই যে আমরা বলছি কোনো মানুষ নয় অমর, তাহলে এখানে কি করছি? কোনো মানুষ সম্পর্কে এই অমর গুণটিকে আমরা নয় দ্বারা অস্বীকার করছি। মানে বলছি কোনো মানুষ নয় অমর, আমরা জিনিসটাকে কি করলাম? প্রত্যাখ্যান করলাম, অস্বীকার করলাম, অমর বিষয়টাকে অস্বীকার করেছি। কোনো মানুষ বা সকল মানুষ সম্পর্কে আমরা বিষয়টাকে অস্বীকার করেছি। এই যে অস্বীকার করলাম বা না বোধক শব্দ ইউজ করলাম, এটাকে বলা হয় হচ্ছে নর্থক যুক্তি বাক্য। অর্থাৎ এটাতে হচ্ছে নয় শব্দটি উপস্থিত রয়েছে, যেটি নির্দেশ করছে যে এটি হচ্ছে একটি নর্থক যুক্তি বাক্য। আর সদর্থক যুক্তি বাক্য কি? যে যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ বিধেয় পদ সম্পর্কে কোনো কিছু স্বীকার করে, এটা হচ্ছে বইয়ের ভাষায় বলা হচ্ছে। যেমন আমি বলতে পারি যে কিছু ফুল হয় সাদা। তাহলে এই যে কিছু ফুল হয় সাদা সম্পর্কে আমি
এই যে স্বীকার করে নিচ্ছি যে কিছু ফুল হয় সাদা, সাদাটাকে আমি কিছু ফুল সম্পর্কে স্বীকার করে নিচ্ছি। এই যে স্বীকার করে নিচ্ছি বা মেনে নিচ্ছি বা স্বীকৃতি দিচ্ছি, এই স্বীকৃতি দেওয়াটাই হচ্ছে সদর্থক বা পজিটিভ। মানে আমরা যদি বলি ইংরেজিতে যেরকম পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ব্যাপারটা অনেকটা সেই রকম। এটা একটা পজিটিভ সেন্টেন্স, যেহেতু এখানে হয় করা হয়েছে বা স্বীকার করা হয়েছে, এজন্য এটাকে আমরা বলবো হচ্ছে সদর্থক যুক্তি বাক্য, এবং এটা হচ্ছে গুণের ভিত্তিতে একটা শ্রেণীবিভাগ। এরপরে আমরা দেখতে পারবো হচ্ছে পরিমাণ অনুসারে। পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে সার্বিক যুক্তিবাক্য এবং আরেকটি হচ্ছে বিশেষ যুক্তিবাক্য। যেমন আমরা বলছি কিছু ফুল হয় সাদা, এই যে কিছু ফুল, কিছু ফুল মানে কি, যে আমি সব ফুলকে অন্তর্ভুক্ত করছি না, কিছু ফুলকে অন্তর্ভুক্ত করছি। মানে আমি একটা বড় বিষয়টা থেকে ছোট বিষয়কে মিন করছি। এই যে ছোট মিন করা, কিছু মিন করা, এই কিছু মিন করাটাই হচ্ছে বিশেষ যুক্তিবাক্য। বিশেষ মানে হচ্ছে ছোট, আর সার্বিক মানে হচ্ছে বড়। সার্বিক যুক্তিবাক্যটা কীরকম, যেমন আমরা যদি বলি যে সকল প্রাণী হয় মরণশীল, তাহলে যে সকল প্রাণী অর্থাৎ সব প্রাণীকে আমি ইনক্লুড করেছি, কোনো প্রাণীকে বাদ দেই নাই, একটা বৃহৎ অর্থে আমি বলেছি, এটাকে বলা হয় হচ্ছে সার্বিক। আবার এখানে যে বলছি কোনো মানুষ নয়, মানে কোনো মানুষ নয় মানে হচ্ছে সকল মানুষ নয়। কোনো মানুষের অন্য একটা অর্থ হচ্ছে সকল মানুষ সমার্থক হিসেবে। তাহলে যে কোনো মানুষ, এটাও কিন্তু একটা সার্বিক শব্দ বা এটি একটা সার্বিক যুক্তিবাক্য। কোনো মানুষটি বলতে আসলে আমরা বুঝাচ্ছি সকল মানুষ। কোনো মানুষ নয় অমর, এটার অন্য একটি অর্থ কিন্তু সকল মানুষ নয় অমর। কোনো মানুষটা সকল মানুষের একটা অল্টারনেটিভ শব্দ। তাহলে যে কোনো মানুষটিও কিন্তু আপনার একটি সার্বিক যুক্তিবাক্য, কারণ সব মানুষকেই এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি হচ্ছে আমাদের যুক্তিবাক্যের কতগুলো শ্রেণীবিভাগ। আমরা আরও একটি গুরুত্বপূর্ণ শ্রেণীবিভাগ পাবো, সেটা হচ্ছে গুণ ও পরিমাণ অনুসারে। আমরা এর আগে গুণের অনুসারে আমরা বলেছি যে সদর্থক যুক্তিবাক্য, নঅর্থক যুক্তিবাক্য। পরিমাণ অনুসারে আমরা পেয়েছিলাম সার্বিক যুক্তিবাক্য এবং বিশেষ যুক্তিবাক্য। এইবার এই গুণ আর পরিমাণকে একসাথে করে যুক্তিবাক্যকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে সার্বিক সদর্থক যুক্তিবাক্য, সার্বিক নঅর্থক যুক্তিবাক্য, বিশেষ সদর্থক যুক্তিবাক্য, বিশেষ নঅর্থক যুক্তিবাক্য। এইবার এই 4টা যুক্তিবাক্য কাকে বলে কিংবা কোন কোন যুক্তিবাক্য হচ্ছে এই 4টা যুক্তিবাক্যের অন্তর্ভুক্ত, সেগুলো আমরা আলোচনা করব। তবে আমরা বলবো যে যুক্তিবাক্য মূলত আমরা যেগুলো ব্যবহার করব সেগুলো এই 4 প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই 4 প্রকারের বাইরে যুক্তিবাক্য সাধারণত যাবে না। আমরা যদি কোনো একটি যুক্তি প্রয়োগ করতে চাই, তাহলে আমাদের এই 4টি বাক্যের মাধ্যমে মোটামুটি যুক্তিগুলোকে ভাষায় প্রকাশ করতে হবে। এবার প্রথমে আমরা যদি সার্বিক যুক্তিবাক্য নিয়ে, সার্বিক সদর্থক যুক্তিবাক্য নিয়ে আলোচনা করি, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা জানি সার্বিক মানে সব কিছুকে অন্তর্ভুক্ত করেছে, আর সদর্থক মানে হচ্ছে জিনিসটাকে স্বীকৃতি দিয়েছে। বলা হচ্ছে যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্তার্থকে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলে। অর্থাৎ যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্তার্থকে প্রকাশ করে। যেমন বলা হচ্ছে সকল দার্শনিক হয় জ্ঞানী, তাহলে এখানে সকল দার্শনিক হচ্ছে আমার উদ্দেশ্য পদ, বিধেয় পদ হচ্ছে জ্ঞানী। তাহলে এই যে সকল দার্শনিক মানে সব দার্শনিককে আমি মিন করছি, এজন্য এইখানে এটা হচ্ছে আমার সার্বিক যুক্তিবাক্য। যেহেতু এখানে সকল আছে বা সব দার্শনিককে আমি অন্তর্ভুক্ত করতে পেরেছি, এজন্য হচ্ছে এটা সার্বিক যুক্তিবাক্য। আবার যেহেতু এখানে হয় আছে, হয় দিয়ে আমি কি করছি যে জ্ঞানীকে আমি এই সকল দার্শনিক হিসাবে আমি জিনিসটাকে স্বীকার করে নিচ্ছি। তাই এইখানে আমরা বলতে পারি এটি হচ্ছে সদর্থক যুক্তিবাক্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সার্বিক, এখানে সদর্থক, ওই হিসাবে আমরা বলতে পারি এটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। এখন বইয়ের ভাষায় বলা হচ্ছে যে সার্বিক সদর্থক যুক্তিবাক্যে বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্তার্থকে প্রকাশ করে। যেমন বিধেয় পদটা হচ্ছে জ্ঞানী, আমরা জানি যে সব দার্শনিকই তো কি জ্ঞানী, যিনি জ্ঞানী তাকেই তো আমরা বলছি দার্শনিক, তাই না? তাহলে এখানে সমগ্র ব্যক্তার্থটা কিন্তু প্রকাশ পেয়েছে, সে কারণে আমরা বলতে পারি যে এটি হচ্ছে একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। তবে শিক্ষার্থীদের বোঝার উদ্দেশ্যে আমি বলতে চাই, এই যে সকল বলছি, সকল মানে হচ্ছে সার্বিক, হয় বলছি, হয় মানে হচ্ছে সদর্থক। এই ধারায় আপনারা বুঝতে পারবেন যে কোন শব্দটি বা কোন বাক্যটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। এটা একটা প্রকারভেদ গেল। পরবর্তীতে আমরা পাবো হচ্ছে সার্বিক নঅর্থক যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যে বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্তার্থকে অস্বীকার করে তাকে নঅর্থক যুক্তিবাক্য বলে। যেমন কোনো মানুষ নয় গরু। এই যে আমরা বলছি কোনো মানুষের একটা অন্য মিনিং হচ্ছে সকল মানুষ।
তাহলে এটা কি হলো, সার্বিক হলো। আর এখানে বলছি হচ্ছে নয়, নয় দ্বারা আমি বোঝাচ্ছি যে এটাকে আমরা অস্বীকার করছি, বলছি কোনো মানুষ নয় গরু, তার মানে এটার অর্থ হচ্ছে সকল মানুষ নয় গরু। তাহলে এখানে আমি কি করছি, যে সকল মানুষ সম্পর্কে বা কোনো মানুষ সম্পর্কে আমি গরু গুণটিকে অস্বীকার করছি, একটি সার্বিকভাবে আমি এটাকে অস্বীকার করছি, এজন্য এটি হচ্ছে সার্বিক নঅর্থক যুক্তিবাক্য। এখানে সার্বিক আসছে, এখানে আসছে হচ্ছে নঅর্থক, দুইটা মিলে সার্বিক নঅর্থক যুক্তিবাক্য। আচ্ছা, বলা হচ্ছে এ যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের মানুষের এ যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য মানুষ পদে সম্পূর্ণ ব্যক্তার্থ অস্বীকার করেছে, সার্বিক নঅর্থক যুক্তিবাক্যকে ই দ্বারা প্রতিকায়িত করা হয়। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস একটু আগের স্লাইডে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে সার্বিক সদর্থক যুক্তিবাক্য, এটাকে যুক্তিবিদ্যায় প্রকাশ করা হয় হচ্ছে এ দ্বারা, আর সার্বিক নঅর্থক যেটা আমরা এখন আলোচনা করলাম এটাকে প্রকাশ করা হয় ই দ্বারা। বিশেষ সদর্থক যে যুক্তিবাক্য রয়েছে এটাকে প্রকাশ করা হয় আই দ্বারা, অর্থাৎ এটাকে যুক্তিবিদ্যায় আই দ্বারা প্রকাশ করা হয়। আপনারা জানেন যে যুক্তিবিদ্যায় বিভিন্ন রকমের প্রতীকের ব্যবহার করা হয় এবং এগুলি হচ্ছে প্রতীক। যখন আমরা বলছি এ বাক্য মানে আমরা বুঝে যাব সার্বিক সদর্থক যুক্তিবাক্য। এবং সবশেষে বিশেষ নঅর্থক যে যুক্তিবাক্যটি রয়েছে এটাকে প্রকাশ করা হয় হচ্ছে ও দ্বারা, অ্যালফাবেট অক্ষর দ্বারা হচ্ছে প্রকাশ করা হচ্ছে। এগুলি আমাদের যুক্তিবিদ্যার প্রতীক। আচ্ছা, আমরা কিন্তু আলোচনা করছিলাম সার্বিক নঅর্থক যুক্তিবাক্য নিয়ে। তো সার্বিক নঅর্থক যুক্তিবাক্যটা কি সেটা আমরা দেখেছি, কোনো মানুষ নয় অমর। এখানে কোনো মানুষ এটা হচ্ছে সার্বিক এবং নয় হচ্ছে অস্বীকার করা, তার মানে এটাকে আমরা বলতে পারি হচ্ছে নঅর্থক। এভাবে হচ্ছে ফরমেশনটা আসবে। আচ্ছা, তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে বিশেষ সদর্থক যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক ব্যক্তার্থকে স্বীকার করে তাকে বিশেষ সদর্থক যুক্তিবাক্য বলে। যেমন বলা হচ্ছে কিছু জীব হয় মানুষ। এই যে কিছু জীব জিনিসটা কি, এটাই তো একটা বিশেষ, আমি সব জীবকে বলছি না, কিছু জীব সম্পর্কে বলছি। এখানে হচ্ছে এটা বিশেষ প্রকাশ পাচ্ছে বা বিশেষ বাক্য নির্দেশ করছে। হয় বলছি মানে স্বীকার করছি, তাহলে এটা নির্দেশ করছে সদর্থক বাক্য, এবং দুটো মিলে হচ্ছে বিশেষ সদর্থক যুক্তিবাক্য। এই যুক্তিবাক্যের বিধেয় পদ অর্থাৎ এই যে মানুষ কি করছে, কিছু জীব সম্পর্কে আংশিক ব্যক্তার্থকে স্বীকার করে নিচ্ছে। বিশেষ সদর্থক যুক্তিবাক্যকে আই দ্বারা প্রকাশ করা হয়, যেটা আমরা আগেই কিন্তু বললাম। বিশেষ নঅর্থক যুক্তিবাক্য, যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক ব্যক্তার্থকে অস্বীকার করে তাকে বিশেষ নঅর্থক যুক্তিবাক্য বলে। যেমন বলা হচ্ছে কিছু মানুষ নয় জ্ঞানী। এই যে কিছু মানুষ যে বলা হচ্ছে এটা হচ্ছে একটা বিশেষ যুক্তিবাক্য, এবং এই যে নয় বলা হচ্ছে, নয় বলে আমি কি করছি, সেই বিশেষ সম্পর্কে জিনিসটাকে অস্বীকার করছি, অর্থাৎ জ্ঞানী বিষয়টাকে আমি অস্বীকার করছি আংশিকভাবে, যেহেতু এখানে কিছু মানুষ বলা হচ্ছে, এজন্য এটা হচ্ছে বিশেষ নঅর্থক যুক্তিবাক্য। কিছু মানুষ হচ্ছে বিশেষ এবং নয় হচ্ছে নঅর্থক। এই যুক্তিবাক্যের বিশেষ পদ জ্ঞানী উদ্দেশ্য মানুষ পদের আংশিক ব্যক্তার্থকে স্বীকার করেছে। বিশেষ নঅর্থক যুক্তিবাক্যকে ও দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই হচ্ছে আমাদের যুক্তিবিদ্যার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যুক্তিবাক্য, এবং যুক্তিবাক্যের 4 রকমের যে ফরমেশন সেটা কিন্তু আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এখন আমরা আরও কিছু ক্যাটাগরি দেখতে পাবো যুক্তিবাক্যের, এই 4 প্রকার ছাড়াও, সেগুলো একটু আলোচনা করি। বলা হচ্ছে শর্তহীন যুক্তিবাক্য ও শর্তযুক্ত যুক্তিবাক্য। এই শব্দটা শুনে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন, যে মনে মনে ভাবছেন যে যুক্তিবাক্যের মধ্যে শর্ত থাকবে সেটা হচ্ছে শর্তযুক্ত যুক্তিবাক্য, এবং যে যুক্তিবাক্যের মধ্যে কোনো শর্ত থাকবে না সেটা হচ্ছে শর্তহীন যুক্তিবাক্য। ব্যাপারটা অনেকটাই সেরকম। বলা হচ্ছে যে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যকার সম্পর্ক কোনো শর্তের উপর নির্ভরশীল নয় তাকে শর্তহীন যুক্তিবাক্য বলে। বইয়ের ভাষার কথাটাই আমি কিন্তু আগে একেবারে সহজভাবে আপনাদেরকে বলেছি। যেমন বিশাখ হয় বুদ্ধিমান, মানে বিশাখ একটা মানুষ, তার সম্পর্কে বলা হয়েছে বিশাখ হয় বুদ্ধিমান। এখন বিশাখ হয় বুদ্ধিমান এই কথার মধ্যে আমি কিন্তু কোনো শর্ত জুড়ে দেই নাই, কোনো প্যাচই দেই নাই, কোনো কিছু কিন্তু জোড়া দেওয়া হয় না। আমি নর্মালি বলেছি যে বিশাখ হয় বুদ্ধিমান, তাহলে এখানে কিন্তু কোনো শর্ত জুড়ে দেওয়া নাই, সেজন্য এটাকে আমরা বলতে পারি শর্তহীন যুক্তিবাক্য, বা এটাকে আমরা নিরপেক্ষ যুক্তিবাক্য বলতে পারি। এটার অন্য একটি শব্দ হচ্ছে নিরপেক্ষ যুক্তিবাক্য। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে শর্তযুক্ত যুক্তিবাক্য কি। যে যুক্তিবাক্যের মূল বিবৃতি কোনো শর্তের উপর নির্ভরশীল তাকে শর্তযুক্ত যুক্তিবাক্য বলে। অর্থাৎ যে যুক্তিবাক্যের মধ্যে কোনো একটি শর্ত জোড়া দেওয়া আছে বা কোনো একটি শর্ত রয়েছে সেটাকে আমরা বলছি শর্তযুক্ত যুক্তিবাক্য। যেমন যদি মোহন আসে তাহলে আমি যাব, যদি মোহন আসে তাহলে আমি যাব, একটা শর্ত জুড়ে দেওয়া আছে, এটাকে বলছি শর্তযুক্ত যুক্তিবাক্য। তাহলে এটি কিন্তু একটি যুক্তিবাক্য। এই যে যদি দিয়ে শুরু হবে এবং শেষে মাঝখানে থাকবে হচ্ছে তাহলে, এটা একটা যুক্তিবাক্যের ফরমেশন।
যদি তুমি ভালো করে পড়ালেখা করো তাহলে পরীক্ষায় পাশ করবে। যদি তাহলে, এই যে যদি তাহলে আছে, এটা দিয়ে আমি একটা শর্তকে জুড়ে দিচ্ছি। এটাকে আমরা বলতে পারি একটি শর্তযুক্ত যুক্তি বাক্য। অর্থাৎ কোনো যুক্তি বাক্যে শর্ত সাপেক্ষ উদ্দেশ্য সম্বন্ধে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাহলে তাকে শর্তযুক্ত যুক্তিবাক্য বলে। খুব সহজভাবে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এখন বলা হচ্ছে এই শর্তযুক্ত যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাকল্পিক যুক্তিবাক্য এবং অন্যটি হচ্ছে বৈকল্পিক যুক্তিবাক্য। আচ্ছা, প্রাকল্পিক যুক্তিবাক্য কি? প্রাকল্পিক যুক্তিবাক্য হচ্ছে সেই যুক্তিবাক্যটা যেখানে যদি তাহলে দ্বারা এটাকে শর্তযুক্ত করা হয়েছে। যেমন বলছে যদি মোহন আসে তাহলে আমি যাব, তাহলে এখানে যদি দিয়ে শুরু হয়েছে, তারপরে তাহলে মাঝখানে এসেছে, তারপর আবার সেন্টেন্স। এই যে ফরমেশনটা, এটাকে বলা হয় হচ্ছে প্রাকল্পিক যুক্তিবাক্য। অর্থাৎ এই যে এখানে যে শর্তযুক্ত যুক্তিবাক্যটা রয়েছে এটি হচ্ছে প্রাকল্পিক যুক্তিবাক্য। এখন আরেকটা থেকে যায় বৈকল্পিক যুক্তিবাক্য। বৈকল্পিক যুক্তিবাক্যটা হচ্ছে হয় না হয় দ্বারা সম্পর্কযুক্ত। যেমন আমি যদি বলি হয় সে আসবে না হয় আমি যাব না, এরকম একটা বিষয়। হয় সে আসবে না হয় আমি যাব না, ঠিক আছে? হয় আমি ভাত খাবো না হয় আমি ডাল খাবো, এই যে একটা বিষয়। অর্থাৎ দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন আমি বেছে নিব। হয় আমি শার্ট কিনবো না হয় আমি জুতা কিনবো। অর্থাৎ দুইটা শর্তের মধ্যে যখন, দুইটা অপশনের মধ্যে যখন আমি একটা অপশন বাছাই করছি, যখন একটি সেন্টেন্স হয় ডট 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 না হয় এই শর্ত দ্বারা হচ্ছে শর্তযুক্ত থাকে, এই ফরম্যাট দ্বারা শর্তযুক্ত থাকে, তখন আমরা তাকে বলছি বৈকল্পিক যুক্তি বাক্য। ঠিক আছে? তাহলে বৈকল্পিক আর প্রাকল্পিক যুক্তি বাক্যের মধ্যে আসলে পার্থক্যটা কি? এখন যখন আমরা বলছি যদি তাহলে হয় না হয়, এই দুইটা ফরমেশন একটা পার্থক্য আছে। এটা তো আমরা সেন্টেন্স দেখলেই এখন বুঝতে পারবো যে কোনটা প্রাকল্পিক কোনটা বৈকল্পিক। এছাড়াও আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যখন আমি বলছি যদি মোহন আসে তাহলে আমি যাব, তাহলে এখানে হচ্ছে দুইটা অপশন কিন্তু অল্টারনেটিভ না। মোহন আসলো আমি গেলাম, দুইটাই কাজ হলো। ঠিক আছে? তাহলে দুইটা অপশনই আমার পূর্ণ হলো। কিন্তু এখানে ব্যাপারটা এরকম এবং যদি মোহন না আসে তাহলে আমি যাব না, মিনিংটা তো এরকম। যদি কাজ হয় দুইটাই হবে, আদারওয়াইজ একটাও হবে না। এইটা হচ্ছে প্রাকল্পিক যুক্তিবাক্য। এখানে দুইটা অপশন হয় ফিল আপ হবে না হয় হবে না। কিন্তু বৈকল্পিক যুক্তিবাক্যে দুইটা অপশন থেকে আমাকে একটা অপশন বেছে নিতে হবে। হয় আমি পাঞ্জাবি কিনবো না হয় আমি শার্ট কিনবো। তাহলে পাঞ্জাবির শর্ত হয়তোবা পূরণ হবে, না হয় শার্টের শর্ত পূরণ হবে। তাহলে এখানে দুইটা অপশনের মধ্যে আমি একটা অপশন বেছে নিব। এইটাই হচ্ছে প্রাকল্পিক এবং বৈকল্পিক যুক্তিবাক্যের মধ্যে কোর একটা পার্থক্য। আচ্ছা, এরপরে আমরা চলে যাব, বলা হচ্ছে যে তাৎপর্যের ভিত্তিতে আরও দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বিশ্লেষক যুক্তিবাক্য এবং পরেরটি হচ্ছে সংশ্লেষক যুক্তিবাক্য। আচ্ছা, বিশ্লেষক যুক্তিবাক্য কি? যে যুক্তিবাক্যে উদ্দেশ্য পদে জাতর্থকে বিবৃতি করা হয় তাকে বিশ্লেষক যুক্তিবাক্য বলে। খুব কঠিন মনে হচ্ছে, এবার আমরা উদাহরণে চলে যাই। সবসময় আপনারা উদাহরণগুলোকে বেশি ফোকাস করবেন, উদাহরণ দেখে আপনারা বোঝার চেষ্টা করবেন কি বলা হয়েছে, তাহলে আপনাদের কাছে বিষয়গুলো কিন্তু অনেক ইজি হবে এবং আপনাদের পড়াটাকে সহজ করে দেওয়ার জন্য আমাদের এই কোর্স তো সবসময় রয়েছে। আপনারা যে কোনো সময় আমাদেরকে কিন্তু প্রশ্ন করতে পারেন। আচ্ছা, বলা হচ্ছে মানুষ হয় একটি বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। আমরা জানি যে মানুষের সাথে, মানুষ যে শব্দটি মানুষ যে পদটি রয়েছে, এই পদের সাথে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি দুটিই কিন্তু সম্পর্কযুক্ত। যখন বলছি প্রাণী বা জীব তখন কিন্তু অটোমেটিকলি জীববৃত্তিটা চলে আসলো, এবং যখন বলছি বুদ্ধিবৃত্তি সম্পন্ন তখন অটোমেটিকলি মানুষ পদে যে বুদ্ধিবৃত্তি সেটিও কিন্তু চলে আসলো। তাহলে মানুষের যে দুটি গুণ মানুষ পদের, সেই দুটি গুণই কিন্তু এখানে চলে আসছে। তাহলে যতটুকুই মানুষের গুণ ততটুকু এখানে ব্যাখ্যা করা হয়েছে। এটাকে বলা হচ্ছে বিশ্লেষক যুক্তিবাক্য। যতটুকু তার জাতর্থ আছে পুরোটাই চলে আসছে, কমও আসে নাই বেশিও আসে নাই। আর সংশ্লেষক যুক্তিবাক্য হচ্ছে যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদে জাতার্থের অন্তর্ভুক্ত কোনো গুণের উল্লেখ না করে জাতার্থের অতিরিক্ত কোনো গুণের উল্লেখ করে তাকে সংশ্লেষক যুক্তিবাক্য বলে। যেমন মানুষের চুল হয় কালো। এখন মানুষ শব্দটার সাথে অটোমেটিকলি কিন্তু জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি চলে আসে। এখন আমি বলছি মানুষের চুল হয় কালো, যদিও সব মানুষের চুল কালো হয় না। আমি অতিরিক্ত একটা, মেন কথাটা বাদ দিয়ে আমি অতিরিক্ত একটা কথা বা অতিরিক্ত একটা জাতার্থকে উল্লেখ করলাম মূল জাতার্থ থেকে দূরে চলে গিয়ে, তখন সেটাকে আমরা বলবো সংশ্লেষক যুক্তিবাক্য বা এক্সট্রা যেখানে জাতার্থর উল্লেখ থাকে। আর বিশ্লেষক যুক্তিবাক্যে যতটুকু জাতার্থ আছে
ততটুকুই অ্যাকুরেট হচ্ছে উল্লেখ করা থাকে। এইটাই হচ্ছে মূল কোর পয়েন্ট। বলা হচ্ছে যে এখানে যাতার্থের অতিরিক্ত গুণের উল্লেখ ঘটেছে, এজন্য এই বাক্যটি সংশ্লেষক যুক্তি বাক্য। এই যে আমরা বলছি কালো চুল, মানুষের চুল হয় কালো, এই যে চুল হবে কালো, এটার অতিরিক্ত এক্সট্রা জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তির বাইরে গিয়ে একটা কথা বলা হচ্ছে, এই এক্সট্রা দেখে এটাকে বলা হচ্ছে সংশ্লেষক যুক্তি বাক্য। আর যেখানে আমরা প্রপার যাতার্থকে উল্লেখ করব সেটাকে আমরা বলছি বিশ্লেষক যুক্তি বাক্য। আচ্ছা, এরপর আমরা কি নিয়ে আলোচনা করব? বলা হচ্ছে নিশ্চয়তা অনুসারে যুক্তি বাক্যকে 3 ভাগে ভাগ করা হয়, যথা অনিবার্য যুক্তিবাক্য, বিবরণমূলক যুক্তিবাক্য এবং সম্ভাব্য যুক্তিবাক্য। আচ্ছা, এবার আমরা 3টার ক্যাটাগরিতে চলে যাই। বলা হচ্ছে যে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের অনিবার্য সম্পর্ক রয়েছে তাদের অনিবার্য যুক্তিবাক্য বলে। আচ্ছা, অনিবার্য সম্পর্কটা কি আপনাদের প্রশ্ন আসতে পারে। বলা হয় 2 আর 3-এ হয় 5। অনিবার্য যুক্তিবাক্যগুলো হয় নিশ্চিত এবং অনিবার্যভাবে সত্য। আমি যখন বলছি যে 2 আর 3 হয় 5, এটা কি অনিবার্যভাবে একটি সত্য বিষয়, ঠিক আছে? তাহলে এই যে অনিবার্যভাবে যে জিনিসটা সত্য বা একটা অনিবার্য সম্পর্ক আছে, 2 আর 3 হয় 6, এটা আমি লিখতে পারবো না, সেটা লিখলে সেটি আর কি হলো না, যৌক্তিক কোনো বাক্য হলো না। হ্যাঁ, সেটা হয়তো বা আকারগত সত্য, মানে নিয়ম কানুনের দিক থেকে ঠিক আছে, এটাও ঠিক হচ্ছে যে 2 আর 3 হয় 6, এটা কি হলো, নিয়ম অনুযায়ী একটা যুক্তিবাক্যের ফরমেশনে বসলো। কিন্তু জিনিসটা কি বস্তুগতভাবে সত্য? অবশ্যই সত্য না, এটা বাস্তবে সত্য না। তাহলে এই যে অনিবার্য যুক্তিবাক্য রয়েছে, এটি আকারগতভাবে যেরকম সত্য হবে, নিয়মকানুনে যেরকম সত্য হবে, একইভাবে এটা বাস্তবেও সত্য হবে। এজন্য এটাকে বলা হচ্ছে অনিবার্য যুক্তিবাক্য। এগুলো হয় নিশ্চিত এবং অনিবার্যভাবে সত্য। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাবো হচ্ছে বিবরণমূলক যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের সম্পর্ক বাস্তব অভিজ্ঞতার ওপর নির্ভরশীল তাকে বিবরণমূলক বাক্য বলে বা বিবরণমূলক যুক্তিবাক্য বলে। যেমন বলা হচ্ছে কোকিল হয় কালো, দুধ হয় সাদা। আচ্ছা, আমরা বলছি যে কোকিল হয় কালো, এই যে কোকিল যে কালো হয় এটা আমাদের অভিজ্ঞতার ওপর নির্ভরশীল। এখন 2-4টা এক্সেপশনাল কোকিল রয়েছে যে যারা হচ্ছে কালো না, অন্য কোনো কালার। বাইরের দেশে অনেক কোকিল আছে যেগুলো অন্য কালার। তারপরে বলছি যে দুধ হয় সাদা। তাহলে এই বিষয়গুলো হচ্ছে আমাদের একেবারেই বাস্তব যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ওপর নির্ভরশীল। কিন্তু এগুলো শতভাগ সত্য যে আমরা বলতে পারি, ব্যাপারটা সেরকম না। সব প্রাণীর দুধের রং একদম সাদা না, কোনোটা হচ্ছে অফ হোয়াইট আছে, কোনোটা একটু ক্রিম কালার আছে, তাই না? এখানে কিন্তু ডিফারেন্স আছে। তাহলে এগুলো অনিবার্যভাবে সত্য না, কিন্তু আমাদের অভিজ্ঞতার আলোকে ইন জেনারেল, আরও যদি আমি সহজভাবে বলি, ইন জেনারেল যেগুলো হচ্ছে সত্য বা ইন জেনারেল যেগুলো আমরা দেখে থাকি, সেই অভিজ্ঞতার ভিত্তিতে যখন আমরা কোনো কথা বলি বা যুক্তি দেই, সেগুলো হচ্ছে বিবরণমূলক যুক্তিবাক্য। বিবরণমূলক যুক্তিবাক্যর মধ্যে বলা হচ্ছে কোকিল হয় কালো, দুধ হয় সাদা, ঠিক আছে? কাক হয় কালো, কিন্তু সাদা কালার কাকও পৃথিবীতে এক্সিস্ট করে। সেগুলো একেবারে এক্সেপশনাল, এবং এক্সেপশনাল কোনো কিছু কিন্তু আবার আপনি যুক্তি দেওয়ার সময় আনতে পারবেন না। যুক্তি দেওয়ার সময় এক্সেপশনাল কোনো উদাহরণ আপনি টানতে পারবেন না, আপনাকে ইন জেনারেল উদাহরণে গিয়ে মানুষকে যুক্তি দিতে হবে। সেটি কিন্তু সবসময় আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এগুলো হচ্ছে অভিজ্ঞতার উপর নির্ভরশীল। অভিজ্ঞতার উপর যেগুলো নির্ভরশীল সেগুলোকে আমরা বলছি বিবরণমূলক যুক্তিবাক্য। আচ্ছা, এরপরে সবার শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে সম্ভাব্য যুক্তিবাক্য। বলা হচ্ছে যে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়পদের সম্পর্ক পর্যাপ্ত জ্ঞানের উপর নির্ভরশীল নয় তাকে সম্ভাব্য যুক্তিবাক্য বলে। অর্থাৎ যেটা অনিবার্যভাবেও সত্য না, আবার যেটা হচ্ছে অভিজ্ঞতার উপরও নির্ভরশীল না, সেটাকে বলছে সম্ভাব্য যুক্তিবাক্য। এটা সত্য হতেও পারে, নাও হতেও পারে। এটা মানে আপনি একদম 100% সত্য বলতে পারবেন বা ম্যাক্সিমাম ক্ষেত্রে সত্যই এরকম আপনি বলতে পারেন না। এটা সত্য হতে পারে, নাও হতে পারে, একটু ভালনারেবল জায়গাতে আছে, এই কারণে এটাকে বলা হচ্ছে সম্ভাব্য যুক্তিবাক্য। যেমন ভূষণ সম্ভবত ভদ্র, এই যে বলছে ভূষণ সম্ভবত ভদ্র, অর্থাৎ ভূষণ ভদ্র হতেও পারে, নাও হতে পারে। ছেলেটি সম্ভবত শালীন, মেয়েটি সম্ভবত চরিত্রবান। এই যে বিভিন্ন কথা সম্ভবত দিয়ে আমি কি করলাম, যে হতেও পারে, আবার আমার ভুলও হতে পারে, মিস্টেকও হতে পারে। এই যে আমি একটা দোদুল্যমান অবস্থায় রাখলাম, এটাকে বলা হয় হচ্ছে সম্ভাব্য যুক্তিবাক্য। এই যুক্তিবাক্যের সত্যতা অনিশ্চিত বা সম্ভাব্য, সত্য হতেও পারে আবার মিথ্যাও হতে পারে। সম্ভাব্য যুক্তিবাক্যের সম্ভাবনা ইঙ্গিত প্রদান করে মাত্র। অর্থাৎ এখানে আমরা একটা সম্ভাবনা দিলাম। এখন এই যে সম্ভাব্য যুক্তিবাক্য আমরা কেন আলোচনা করছি, কারণ যুক্তিবিদ্যার মধ্যে সম্ভাব্য একটি আলোচনার বিষয়বস্তু, যেটা আমরা আমাদের পরবর্তী অধ্যায়গুলোতে খুঁজে পাব। আচ্ছা, এরপরে আমরা চলে যাব যে কোনো একটি যুক্তিবাক্য, কোনো একটি বাক্য ধরেন একটা ফরমেশনে আছে, যে ফরমেশনটা হচ্ছে যুক্তিবাক্যের মধ্যে পড়ে না, তখন সেটাকে আমরা কিভাবে যুক্তিবাক্যে রূপান্তর করব।
আমরা জানি যে আসলে সব ধরনের বাক্যকে আমরা যুক্তিবাক্যে রূপান্তর করতে পারবো না, যেখানে আবেগ, অনুভূতি, ইচ্ছা এগুলো যেখানে প্রকাশ পাচ্ছে সেখানে কিন্তু সেগুলোকে কিন্তু আমরা যুক্তিবাক্যে রূপান্তর করতে পারবো না। তবে যেগুলো হচ্ছে যুক্তিবাক্যে রূপান্তর করার মতো অবস্থায় আছে, অর্থাৎ যেখানে সার্বিক, বিশেষ এই বিষয়গুলো উল্লেখ আছে, সদর্থক, নঅর্থক এই বিষয়গুলো যেখানে উল্লেখ আছে, সেই ধরনের যে কোনো বাক্যকেই আমরা যুক্তিবাক্যে রূপান্তর করতে পারবো। এখন এই যুক্তিবাক্যে রূপান্তর করতে গেলে আমাকে 4টি বাক্যের মধ্যে ফেলতে হবে: এ বাক্য, ই বাক্য, আই বাক্য, ও বাক্য, সার্বিক সদর্থক, সার্বিক নঅর্থক, বিশেষ সদর্থক, বিশেষ নঅর্থক। এই 4টি ফরম্যাটের মধ্যে আমাকে ফেলে যখন আমরা একটি সাধারণ বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর করব, তখন তাকে আমরা বলছি যে কোনো যুক্তিবাক্যে রূপান্তর করার গঠন প্রণালী বা কোনো বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর করার গঠন প্রণালী। এখন কিভাবে আমরা সেটা করতে পারি? যেমন বলা হচ্ছে যে কোনো বাক্য যদি সকল, সমস্ত, সব, প্রত্যেকে, যে কোনো, প্রতিটি এই সব শব্দ দিয়ে যদি শুরু হয় এবং সেটি যদি সদর্থক হয়, সেখানে যদি হাবোধক কোনো কথা থাকে, তাহলে সেটাকে আমরা এ বাক্যে রূপান্তর করব। আর যদি সেখানে নঅর্থক কোনো চিহ্ন থাকে তাহলে আমরা সেটাকে ও বাক্যে রূপান্তর করব। এখন আমি শুধুমাত্র রুলসগুলো বলে যাচ্ছি, এটার যেটা অ্যাপ্লাই বা এটার যেটা প্রয়োগ বা কলার দিক, ব্যবহারিক দিক, সেটা আমরা নিয়মকানুন পড়ার পরেই হচ্ছে দেখাতে পারবো। যেমন আমরা ইংরেজিতে যখন গ্রামার পড়েছি তখন সবার প্রথমে আমরা কি করেছি? গ্রামারের রুলসগুলো পড়েছি, তারপর আমরা প্রবলেমগুলো সলভ করেছি। ঠিক একইভাবে এখানে আমরা সাধারণ বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর করার প্রক্রিয়াটা হচ্ছে আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে আমি প্রায়োগিক দিকে যাব। অনেকেরই হয়তোবা এই রুলসগুলো দেখে একটু এখন খটকা লাগতে পারে কিংবা পরিষ্কার নাও হতে পারেন, কিন্তু যখনই আমরা ব্যবহারিক দিকে চলে যাব তখন কিন্তু আপনারা এই বিষয়টি সম্পর্কে একেবারেই পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। বলা হচ্ছে কোনো শব্দ যদি সর্বদা, সর্বত্র, অবশ্যই, সম্পূর্ণরূপে, একান্তভাবে এই শব্দ দ্বারা যদি শুরু হয় এবং সেটি যদি সদর্থক হয় তাহলে সেটাকে আমরা রূপান্তর করব হচ্ছে এ বাক্যে, এবং সেটি যদি নঅর্থক হয় তাহলে আমরা সেটা রূপান্তর করব হচ্ছে ও বাক্যে। নিয়মটা আমি বলে যাচ্ছি পরপর। আচ্ছা, আবার বলছে যদি কোনো শব্দ কতিপয়, অধিকাংশ, অনেকে, প্রায় সব, একটি ছাড়া সব এই শব্দগুলো দ্বারা শুরু হয় এবং সেটার সাথে যদি সদর্থক থাকে তাহলে সেটি রূপান্তর হবে হচ্ছে আই বাক্যে। এবং সেম বিষয়টি যদি আপনার সেম শব্দগুলো দিয়ে যদি শুরু হয় বাক্যটি এবং তার শেষে যদি নঅর্থক থাকে তাহলে আমার বাক্যটি রূপান্তর করতে হবে ও বাক্যে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখতে পাবো যে কোনো শব্দ যদি প্রায়, সাধারণত, সচরাচর, কখনো কখনো, মাঝে মাঝে এই শব্দগুলো দ্বারা শুরু হয় এবং আমার এই শব্দের সাথে যদি সদর্থক কোনো ইঙ্গিত থাকে তাহলে সেটাকে আমরা রূপান্তর করব হচ্ছে আই বাক্যে। আরও কতগুলো নিয়ম আছে, যেমন বলা হচ্ছে যে যদি কোনো বাক্য অতি অল্প, খুব কম, কদাচিৎ, কচিৎ এই শব্দগুলো দ্বারা শুরু হয় এবং তার সাথে যদি সদর্থক কোনো ইঙ্গিত থাকে তাহলে আমরা সেটাকে রূপান্তর করব ও বাক্যে। এবং সেম শব্দগুলোর সাথে যদি নঅর্থক কোনো ইঙ্গিত থাকে তাহলে আমরা সেটাকে রূপান্তর করব হচ্ছে আই বাক্যে। আচ্ছা, আবার বলা হচ্ছে কেউ ডট ডট নয়, কখনো ডট ডট নয়, একটিও ডট ডট নয়, এইরকম যদি কোনো যুক্ত বর্ণ বা এরকম যদি কোনো যুক্ত শব্দ দ্বারা কোনো সেন্টেন্স শুরু হয় এবং তার সাথে যদি নয় থাকে, ঠিক আছে, এই যে নয় আছে, কেউ নয়, কখনো নয়, একটিও নয়, এই শব্দগুলোর সাথে কি হচ্ছে? নয় থাকছে, তখন এটা হচ্ছে ই বাক্যে রূপান্তর করতে হবে। নয় মানে হচ্ছে এটা নঅর্থক। এবং যদি কেবল, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র এই শব্দগুলো দিয়ে যদি কোনো শব্দ সেন্টেন্স শুরু হয় বা বাক্য শুরু হয় এবং তার সাথে যদি সদর্থক ইঙ্গিত থাকে তাহলে সেটাকে এ বাক্যে অথবা ই বাক্যে আমরা রূপান্তর করতে পারবো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখতে হবে। কেবল, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, তার সাথে যদি সদর্থক থাকে তাহলে তাকে আমরা এ বাক্য বা ই বাক্যে রূপান্তর করব। আচ্ছা, এরপর আমরা যদি দেখি, আচ্ছা এটার একটা উদাহরণ আমরা দেখব পরে। বলা হচ্ছে যে ব্যতীত, ছাড়া এই শব্দ দ্বারা যদি কোনো শব্দ সেন্টেন্স শুরু হয় এবং তার সাথে যদি নির্দিষ্ট করে দেওয়া থাকে, অর্থাৎ ব্যতীত, ছাড়া এবং তার সাথে নির্দিষ্ট করে দেওয়া থাকে, তখন তাকে আমরা এ বাক্যে এবং ই বাক্যে রূপান্তর করব। ঠিক আছে, এ বাক্যে এবং ই বাক্যে রূপান্তর করতে পারি। যেমন বলা হচ্ছে পারদ ছাড়া সব ধাতু হয় শক্ত। ঠিক আছে, এই যে বলছি ব্যতীত এবং ছাড়া যদি থাকে, বলা হচ্ছে পারদ ছাড়া সব ধাতু হয় শক্ত। এখন এখানে ছাড়া আছে, এখন এটাকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, এ বাক্যেও ফেলতে পারি, আবার এটাকে হচ্ছে আমরা ই বাক্যেও ফেলতে পারি। বলা হয় হচ্ছে এ বাক্যে যদি আমি ফেলি তাহলে বলবো সকল ধাতু হয় শক্ত, আর ই বাক্যে যদি ফেলি তাহলে বলবো হচ্ছে পারদ নয় শক্ত।
এভাবে আমরা বলতে পারি। পারদ ছাড়া সব ধাতু হয় শক্ত, এটার আসলে দুইটা মিনিং যেহেতু বের হয়েছে এই জন্য আমরা এ বাক্য এবং ই বাক্যে এটাকে রূপান্তর করতে পারি। আবার বলা হচ্ছে ব্যতীত ছাড়া, এবং এটাকে যদি অনির্দিষ্ট করে দেওয়া থাকে, ব্যতীত ছাড়া এই শব্দের সাথে যদি অনির্দিষ্ট কোনো কিছু ইঙ্গিত থাকে তাহলে সেটাকে আই বাক্যে রূপান্তর করতে হবে। যেমন বলা হচ্ছে একটি ব্যতীত সব ধাতুই শক্ত, তাহলে এখানে আমি ব্যতীত আছে, ব্যতীতর সাথে আমরা দেখতে পেয়েছি অনির্দিষ্ট করা, বলা হচ্ছে একটি ব্যতীত, এখানে কোনো কিছু ধাতুর নামকে নির্দিষ্ট করে দেওয়া নেই, এজন্য এটা হয়ে গেছে হচ্ছে আপনার আই বাক্য। বলা হচ্ছে কিছু ধাতু হয় শক্ত। আর এখানে যখন বলা হচ্ছে পারদ ছাড়া সব ধাতু হয় শক্ত, এখানে পারদকে হচ্ছে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বলে এটা এ বাক্য অথবা ই বাক্যে রূপান্তর করতে হয়েছে। আচ্ছা, এবং সর্বশেষ যদি আরেকটা নিয়ম দেখি, বলা হচ্ছে নাম, বিশেষ্য, সর্বনাম এগুলো দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় বা এগুলো যদি কোনো বাক্যে থাকে এবং তার সাথে যদি সদর্থক ইঙ্গিত থাকে তাহলে আমরা তাকে এ বাক্যে রূপান্তর করব। আমরা অনেকগুলো নিয়ম পড়লাম, আপনাদের হয়তো অনেকের নিয়মগুলো মাথার উপর দিয়ে চলে যেতে পারে, তবে এই নিয়মগুলো অবশ্যই আপনাদেরকে পড়তে হবে এবং মোটামুটি মুখস্থ করে রাখতে হবে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করার যে জায়গাটা বা সাধারণ একটি বাক্যকে যে যুক্তি বাক্যে রূপান্তর করার জায়গাটা সেটি কিন্তু আপনারা পরিষ্কার হয়ে যাবেন। আমরা জানি যে অঙ্ক করতে গেলেও সূত্রগুলো কি করতে হয়, মুখস্থ করে রাখতে হয়। আপনি যদি সূত্রটা মুখস্থ না থাকে, আপনি অঙ্ক যতই পারদর্শী হন না কেন, অঙ্কটা কিন্তু পরীক্ষার হলে গিয়ে ভুল করে চলে আসবেন। তাই কিছু কিছু জিনিস, এই সূত্রগুলো আপনাকে একেবারেই বারবার পড়ে অনুশীলন করে খাতায় লিখে আপনারা সেগুলো মনে রাখবেন। শিক্ষার্থীবৃন্দদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা এই সূত্রগুলো খাতায় তুলে রাখবেন। আপনারা শুধুমাত্র বই পড়বেন কিংবা ক্লাসের ভিডিও দেখবেন, ব্যাপারটা সেরকম না। আপনারা খাতায় লিখে লিখে পড়ার চর্চাটি করবেন, তাহলে দেখবেন যে আপনার পরীক্ষার সময় আপনার টপিক খুঁজে পেতে সহজ হচ্ছে এবং একই সাথে আপনার বিষয়গুলো অনেক দিন পর্যন্ত মাথায় থাকবে। গবেষণায় বলছে যে কোনো কিছু লিখে লিখে যদি আমরা পড়ি তাহলে সেটি আমাদের মস্তিষ্কে দীর্ঘদিন ধরে এক্সিস্ট করে। আচ্ছা, এরপরে এখন আমরা চলে যাব যে যুক্তি বাক্যে রূপান্তর। এত যে নিয়ম পড়লাম, এই নিয়মগুলো এখন কিভাবে প্রতিফলিত হচ্ছে। এখানে আমরা বিভিন্ন রকমের সাধারণ বাক্য দেখতে পাবো যেগুলো হচ্ছে যুক্তি বাক্যের ফরমেশনে নেই, এবার সেগুলোকে আমরা যুক্তি বাক্যের ফরমেশনে নিয়ে যাব। যেমন বলা হচ্ছে প্রতিটি মানুষই স্বার্থপর। আমরা জানি প্রতিটি এই শব্দ দিয়ে যদি কোনো শব্দ সেন্টেন্স শুরু হয় এবং এখানে একটি সদর্থক ইঙ্গিত আছে, বলা হচ্ছে প্রতিটি মানুষই স্বার্থপর, এখানে স্বার্থপর বিষয়টাকে স্বীকার করে নেওয়া হচ্ছে, তখন সেটিকে আমাদের এ বাক্যে রূপান্তর করতে হবে। এটা আমরা সূত্রের মধ্যে পেয়েছি, এজন্য আমরা বলেছি যে প্রতিটি মানে হচ্ছে সকল মানুষ হয় স্বার্থপর। তাহলে এটা কি হলো, একটা যৌক্তিক ফরম্যাটে চলে আসলো। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে প্রত্যেক রোগী মারাত্মক নয়। তাহলে আমরা জানি প্রত্যেকের সাথে যদি নর্থক কোনো ইঙ্গিত থাকে তাহলে সেটাকে ও বাক্যে রূপান্তর করতে হয়, এটা আমরা সূত্র থেকে জেনেছি। তাহলে আমরা এজন্য বলছি যে কিছু রোগ নয় মারাত্মক। ও বাক্য মানে হচ্ছে বিশেষ নঅর্থক, বিশেষ নঅর্থকের জন্য কিছু রোগ দিয়েছি কারণ এখানে আমাকে বিশেষ উল্লেখ করতে হবে এবং নয় দিয়ে হচ্ছে আমি নঅর্থককে মেনশন করেছি। আচ্ছা, তারপরে বলা হচ্ছে ধার্মিক লোকেরা সর্বদাই সম্মানিত। যখন সর্বদাই থাকবে এবং সর্বদায়ের সাথে একটি সদর্থক ইঙ্গিত থাকবে তখন সেটাকে হচ্ছে এ যুক্তি বাক্যে রূপান্তর করতে হবে। সূত্রের মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি, এই জন্য আমরা লিখেছি সকল ধার্মিক লোক হয় সম্মানিত। হয় দ্বারা হচ্ছে আমি সদর্থককে মিন করেছি এবং সকল ধার্মিক দ্বারা আমি হচ্ছে একটি সার্বিক যুক্তি বাক্যকে মিন করেছি, এ কারণে এটি হচ্ছে এ বাক্যে রূপান্তরিত হয়েছে। বলা হচ্ছে পরিশ্রমী লোকেরা প্রায় কৃতকার্য হয়। যখন একটি বাক্যে প্রায় থাকবে এবং তার সাথে যখন একটি সদর্থক ইঙ্গিত থাকবে তখন সেটিকে আমরা বিশেষ সদর্থক যুক্তি বাক্যে রূপান্তর করব। বিশেষ সদর্থক যুক্তি বাক্য হচ্ছে আই যুক্তি বাক্য। এই জন্য আমরা এখানে বলেছি কিছু পরিশ্রমী, এটা হচ্ছে বিশেষ, এবং কিছু পরিশ্রমিক লোক হয় তারা যারা কৃতকার্য হয়। এই যে হয় দিয়ে আমি কি করলাম, জিনিসটাকে স্বীকার করে নিলাম। এই স্বীকার করে নেওয়ার কারণে কি হলো, জিনিসটি বিশেষ সদর্থক যুক্তি বাক্যে রূপান্তরিত হলো। আরও কতগুলো আমরা উদাহরণ এবার দেখব। বলা হচ্ছে এখন শীত। এখন শীত বিষয়টি যুক্তি বাক্যের ফরম্যাটে নেই। আমরা বলছি যে ঋতুটি হয় শীত, কারণ শীত হচ্ছে একটি ঋতু, এই জন্য আমরা বলছি ঋতুটি হয় শীত। এখানে আমরা কি করলাম, একটা যৌক্তিক আকার আমরা ধারণ করার চেষ্টা করলাম। আমরা জানি যে যদি সর্বনাম কিংবা বিশেষ্য এই দ্বারা যদি কোনো শব্দ শুরু হয় এবং তাতে যদি সদর্থক কোনো ইঙ্গিত থাকে তাহলে তখন আমরা তাকে এ বাক্যে রূপান্তর করব। এটা একদম সবার লাস্টের নিয়ম, যেটা আমরা আগে পড়েছি। বলছে যে মানুষ মাত্রই কবি নয়। তাহলে আমরা জানি যে মাত্রই এই শব্দটা যখন থাকবে এবং তার সাথে যখন নঅর্থক কোনো ইঙ্গিত থাকবে তখন সেটি ও যুক্তিবাক্যে রূপান্তর করতে হবে বা বিশেষ নঅর্থক যুক্তিবাক্যে রূপান্তর করতে হবে।
বা বিশেষ নঅর্থক যুক্তিবাক্যে রূপান্তর করতে হবে। এজন্য আমরা বলছি কিছু মানুষ নয় কবি, কিছু মানুষ হচ্ছে বিশেষ এবং ন হচ্ছে নঅর্থক। এভাবে আমরা রূপান্তর করলাম। বলা হচ্ছে মানুষ কখনোই সুখী নয়, যখন আমার বাক্যের মধ্যে কখনোই থাকবে এবং তার সাথে যখন একটি নয় থাকবে, নয় মানে হচ্ছে নঅর্থক ইঙ্গিত থাকবে, তখন তাকে আমরা ই যুক্তি বাক্যে রূপান্তর করব। এটাও আমরা সূত্রের মাধ্যমে পেয়েছি। এজন্য আমরা লিখেছি কোনো মানুষ নয় সুখী। কোনো মানুষ হচ্ছে আমার সার্বিক এবং নয় হচ্ছে আমার নিঅর্থক, অর্থাৎ এখানে আমরা সার্বিক নিঅর্থক যুক্তি বাক্যে রূপান্তর করলাম। এবং সবশেষ আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে চকচক করলেই শোনা হয় না। এই যে চকচক করলেই শোনা হয় না, এখানে চকচকটা হচ্ছে একটি সর্বনাম এবং সর্বনামের সাথে যখন হচ্ছে আমার নঅর্থক একটি ইঙ্গিত রয়েছে তখন সেটাকে আমি ও যুক্তি বাক্যে রূপান্তর করব। যেমন বলা হচ্ছে কিছু চকচকে জিনিস নয় সোনা। এই যে কিছু চকচকে, এটা হচ্ছে আমার বিশেষ এবং নয় সেটা হচ্ছে নঅর্থক, অর্থাৎ এটাকে আমরা বিশেষ নঅর্থক যুক্তি বাক্যে রূপান্তর করলাম। আচ্ছা, এরপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করব, সেটা হচ্ছে পদের ব্যাপ্যতা। পদের ব্যাপ্যতা বলতে পদের প্রসারতাকে বোঝায়। যুক্তিবিদদের মতে কোনো পদ যখন তার সামগ্রিক ব্যাক্তার্থ গ্রহণ করে কোনো যুক্তিবাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদের ব্যাপ্যতা বা ব্যাপ্তি বলে। যেমন সকল দার্শনিক হন জ্ঞানী। এখানে এই যে সকল দার্শনিক কি একটি সার্বিক বিষয়, এবং এই যে বলা হচ্ছে জ্ঞানী বিষয়টাকে কি করলো, সকল দার্শনিকের জায়গা থেকে জিনিসটাকে স্বীকার করে নেওয়া হলো, অর্থাৎ পুরো বিষয়টাকে হচ্ছে স্বীকার করে নিল। বলা হচ্ছে এই যুক্তিবাক্যের উদ্দেশ্য পদটি দার্শনিকের সমগ্র ব্যাক্তার্থ নিয়ে ব্যবহৃত হয়েছে। এই যে সকল দার্শনিকেরই কি জ্ঞানী আছে, তাহলে কি করলো, জিনিসটাকে একটি সমগ্র ব্যাক্তার্থ প্রকাশ করলো, তাই না? কারণ আমরা জানি যে আসলেই প্রত্যেকজন দার্শনিক কি জ্ঞানী। তাহলে যে জ্ঞানের সাথে সকল দার্শনিকের যে সম্পর্কটা, এটি সামগ্রিকভাবে ব্যাক্তার্থটা প্রকাশ পেল। এজন্য এটাকে আমরা বলবো হচ্ছে ব্যাপ্য বা ব্যাপ্ত পদ। ঠিক আছে, এটা হচ্ছে পদের ব্যাপ্ততা, যে সম্পূর্ণরূপে আসলে প্রকাশ করতে পারলো কিনা। এই জ্ঞানী কথাটাকে আমরা সকল দার্শনিক সম্পূর্ণরূপে স্বীকার করে নিয়েছে, যে সম্পূর্ণরূপে যে আমি জিনিসটাকে ইনক্লুড করতে পারলাম, এটাই হচ্ছে পদের ব্যাপ্যতা। অন্যদিকে কোনো পদ যখন তার আংশিক ব্যাক্তার্থকে গ্রহণ করে কোনো যুক্তিবাক্যে ব্যবহৃত হয় তখন তাকে অব্যাপ্য পদ বলে। যেমন কিছু দার্শনিক হন আবেগপ্রবণ। তাহলে কি করছি, যে কিছু দার্শনিক মানে অল্প কিছু দার্শনিক সম্পর্কে আমি কথাটা বলছি। এখানে আমি আবেগপ্রবণ, তো দার্শনিক বা অন্যান্য মানুষরাও তো আবেগপ্রবণ, এখানে আমি বলছি কিছু দার্শনিক হন আবেগপ্রবণ। তাহলে আমি সমগ্র ব্যাক্তার্থটাকে প্রকাশ করছি না। আবেগপ্রবণ আসলে অনেক মানুষ, কিছু দার্শনিক সংখ্যাটা অনেক কম। তাহলে আবেগপ্রবণের সাথে যে কিছু দার্শনিকের যে সম্পর্কটা, এটি কিন্তু পুরোপুরি খাপ খেলো না। কিন্তু জ্ঞানী এবং সকল দার্শনিক দুটা কিন্তু খাপে খাপ, কারণ সকল দার্শনিকই জ্ঞানী, কিন্তু সকল দার্শনিক কিন্তু আবেগপ্রবণ নন, কিছু দার্শনিক আবেগপ্রবণ। তাহলে এখানে সমগ্র ব্যাক্তার্থটা বা সমগ্র পরিমাণগত দিকটি কিন্তু প্রকাশ পেল না। এজন্য এই পদটিকে অব্যাপ্য পদ বা অব্যাপ্ত পদ বলে। সুতরাং পদের ব্যাপ্ততা বলতে গেলে ব্যাক্তার্থের সামগ্রিক গ্রহণ করাকে বোঝায়, অর্থাৎ যখন একটি পদ ব্যাক্তার্থের সামগ্রিক অংশকে বোঝাতে পারবে তখন সেটাকে আমরা বলছি ব্যাপ্ত পদ বা পদের ব্যাপ্তি, এবং যখন সমগ্র ব্যাক্তার্থ প্রকাশ করতে পারছে না তখন আমরা বলছি যে অব্যাপ্য পদ। আচ্ছা, এরপরে আমরা দেখব যে আসলে কোন কোন যুক্তিবাক্যের কোন কোন পদ হচ্ছে ব্যাপ্য বা অব্যাপ্য। যেমন আমরা প্রথমেই আলোচনা করব এ যুক্তিবাক্য নিয়ে। এ যুক্তিবাক্য হচ্ছে সার্বিক সদর্থক যুক্তিবাক্য। এখন সার্বিক সদর্থক যুক্তিবাক্যের উদাহরণ হচ্ছে সকল মানুষ হয় মরণশীল। সার্বিক সদর্থক যুক্তিবাক্য সবসময় সকল দিয়ে শুরু হবে এবং মাঝখানে থাকবে হচ্ছে হয়। এখন এই সার্বিক সদর্থক যুক্তিবাক্যে যখন আমি বলছি যে যখন বলছি সকল মানুষ বলতে আমি সব মানুষকে এখানে ইনক্লুড করতে পেরেছি, তার মানে এটা হচ্ছে ব্যাপ্য। কিন্তু যখন বলছি মরণশীল, এখন মানুষ বাদেও তো অন্যান্য প্রাণী মরণশীল, বলছি সকল মানুষ হয় মরণশীল। এখন সকল মানুষ ছাড়াও প্রাণীরাও তো মরণশীল, জীবরাও তো মরণশীল। তাহলে এখানে মরণশীল শব্দটা তার সমগ্র ব্যাক্তার্থকে প্রকাশ করতে পারেনি এই সেন্টেন্সে, এজন্য মরণশীল শব্দটি হচ্ছে এখানে অব্যাপ্য। আচ্ছা, এরপরে আমরা পরের যে বাক্যটিতে যাব সেটি হচ্ছে সার্বিক নঅর্থক যুক্তিবাক্য। সার্বিক নঅর্থক যুক্তিবাক্যটা হচ্ছে কোনো মানুষ নয় অমর। সার্বিক নঅর্থক যুক্তিবাক্য সবসময় কোনো দিয়ে শুরু হবে এবং মাঝখানে হচ্ছে নয় থাকবে। এটা হচ্ছে একটা ফরমেশন, আপনারা জেনে গেছেন। এখন বলা হচ্ছে কোনো মানুষ নয় অমর, তাহলে আমি কি করলাম, আমি মিন করলাম এটা যে সকল মানুষ হয় অমর। এটা কিন্তু মানে সকল মানুষ হয় অমর, এটা মানে অন্যরকম একটা অর্থ। তাহলে বলছি যে কোনো মানুষ নয় অমর, তাহলে অমর বলতে আমি কি বুঝাচ্ছি, যে আসলে
সব কিছুই মরণশীল। তাহলে এখানে অমর শব্দটি কি করেছে, তার যে সম্পূর্ণ ব্যক্তার্থ সেই ব্যক্তার্থটাকে প্রকাশ করতে পেরেছে। আবার আমরা বলছি কোনো মানুষ মানে সকল মানুষ, এখানেও কি করছে, সে তার ব্যক্তার্থটাকে প্রকাশ করতে পেরেছে। এখানেও এজন্য এটা হবে হচ্ছে ব্যাপ্য। তার মানে হচ্ছে অমর শব্দটি দ্বারা সে যে জিনিসটা বোঝাতে চেয়েছিল তার ব্যক্তার্থ, সমগ্র ব্যক্তার্থতা প্রকাশ পেয়েছে। এই জন্য এখানে দুইটি পদই হচ্ছে ব্যাপ্য। পরবর্তীতে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে বিশেষ সদর্থক যুক্তিবাক্য। বিশেষ সদর্থক যুক্তিবাক্য শুরু হবে কিছু দিয়ে, মাঝখানে থাকবে হয়। হয় মানে হচ্ছে সদর্থক। এখন যখন আমি বলছি কিছু মানে হচ্ছে জিনিসটা অব্যাপ্য, কারণ আমি কিছু সম্পর্কে বলছি, এই জন্য এটা হবে হচ্ছে অব্যাপ্য। কিছু মানে অব্যাপ্য, সমগ্রটাকে আমি প্রকাশ করছি না। এখন আমি যখন বলছি মেধাবী, কিছু মানুষ হয় মেধাবী, কিছু মানুষ সম্পর্কে আমি মেধাবী জিনিসটাকে স্বীকার করে নিচ্ছি। তার মানে কি ওই কিছু মানুষের বাইরে বাকি মানুষরা কি মেধাবী না? অবশ্যই মেধাবী, সবাই মেধাবী, কিন্তু আমি এখানে বলছি কিছু ছাত্র হয় মেধাবী। তাহলে এখানে মেধাবীও তার প্রকৃত অর্থটাকে প্রকাশ করতে পারলো না, তাই জন্য এখানে মেধাবী পদটাও হচ্ছে অব্যাপ্য। এবং সবশেষে হচ্ছে বিশেষ নঅর্থক যুক্তিবাক্য। বিশেষ নঅর্থক যুক্তিবাক্যের ফরমেশনটা হচ্ছে শুরু হবে কিছু দিয়ে এবং মাঝখানে থাকবে হচ্ছে নয়। এখন আমি যখন বলছি কিছু বলতেই তো জিনিসটাকে বোঝাচ্ছে অব্যাপ্য। বলছি কিছু ছাত্র নয় মেধাবী, দেখেন কথাটা কিন্তু সত্য, কিছু ছাত্র মেধাবী নাই হতে পারে, কিন্তু বাকিরা তো মেধাবী। তাহলে এই যে মেধাবী সম্পর্কে আমি যে অস্বীকার করছি, এটা সম্পূর্ণরূপেই আমি অস্বীকার করছি যে কিছু ছাত্র মেধাবী নয়, আসলেই তারা মেধাবী নয়। এই যে আমি প্রকৃতপক্ষে যে জিনিসটা মিলে গেল, বা মেধাবীটাকে আমি যেভাবে মিন করতে চেয়েছি সেভাবেই মিন হয়ে গেল, সেজন্য এটা হচ্ছে ব্যাপ্য হবে। আর এখানে যখন বলছি কিছু ছাত্র হয় মেধাবী, তার মানে ওই কিছু ছাত্রের বাইরে কি আর মেধাবী নেই? অবশ্যই আছে। এখানে মেধাবী তার শব্দটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারেনি, তার ব্যক্তার্থটাকে প্রকাশ করতে পারেনি, এজন্য এটা হচ্ছে এখানে অব্যাপ্য ছিল আই বাক্যে, কিন্তু ও বাক্যে এসে জিনিসটা হচ্ছে ব্যাপ্য হয়ে গেল। এটাই হচ্ছে পদের ব্যাপ্তির যে একটি ছক, সেই ছকটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের যে কোনো প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন, আমরা কিন্তু আপনাদেরকে উত্তর দিব। এরপরে হচ্ছে এই পদের ব্যাপ্তির ক্ষেত্রে একটা চিত্র আছে, সেই চিত্রটি আপনাদেরকে একটু দেখাতে চাই। যেমন চিত্রের ক্ষেত্রে আমরা দুটি জিনিস ব্যবহার করব, একটা হচ্ছে এস মানে হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য, আর পি মানে হচ্ছে বিধেয়। তাহলে আমরা বলছি এ বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। ব্যাপ্যটাকে হচ্ছে আমরা সাদা পোর্শনে রেখেছি, অব্যাপ্যটাকে হচ্ছে আমি এরকম জিগজ্যাগ পোর্শনে রেখেছি। এটা হচ্ছে এ যুক্তিবাক্যের চিত্র। এই যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ মানে এস, উদ্দেশ্য পদ হচ্ছে ব্যাপ্য এবং বিধেয় পদ হচ্ছে এ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ হচ্ছে ব্যাপ্য এবং বিধেয় পদটা হচ্ছে জিগজ্যাগ মানে হচ্ছে অব্যাপ্য। এরপর আমরা চলে যাব হচ্ছে ই বাক্যে। আমরা জানি ই বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ হচ্ছে অব্যাপ্য। আমরা একটু ছকটা দেখে নেই। ই বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ হচ্ছে অব্যাপ্য। এই জন্য আমরা কি করেছি, এই দুটো চিত্রটা হচ্ছে দুইটাই আমরা জিগজ্যাগ করেছি। এই যে দুইটাই যখন জিগজ্যাগ করেছি তার মানে হচ্ছে দুইটাই হচ্ছে ব্যাপ্য। আবার আই বাক্য যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে আই বাক্যের ক্ষেত্রে উদ্দেশ্য পদ অব্যাপ্য এবং বিধেয় পদ অব্যাপ্য। যেহেতু দুইটাই অব্যাপ্য থাকার কারণে দুইটাই হচ্ছে এরকম সাদা ঘর রয়েছে, এটা জিগজ্যাগ করিনি, দুইটাই হচ্ছে অব্যাপ্য। আর যেটা হচ্ছে ও বাক্যের উদ্দেশ্য পদটা আমরা একটু দেখে নিই। ও বাক্যের ক্ষেত্রে বলা হচ্ছে উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ হচ্ছে ব্যাপ্য। তাহলে এখানে উদ্দেশ্য পদ হচ্ছে অব্যাপ্য এবং বিধেয় পদ হচ্ছে ব্যাপ্য থাকার কারণে এখানে কিন্তু জিনিসটা জিগজ্যাগ হয়েছে। তাহলে এই যে ছক অনুযায়ী হচ্ছে আমরা চারটা চিত্র এঁকেছি। আপনাদের এমসিকিউ প্রশ্নের মধ্যে চারটা চিত্র দিয়ে বলতে পারে যে কোনটা কোন বাক্য। আপনারা চিত্রগুলো একটু মুখস্থ রাখবেন যে এ বাক্যের হচ্ছে একটা বড় সার্কেলের মধ্যে একটা ছোট সার্কেল, সেখানে এটা জিগজ্যাগ করা, এটা হচ্ছে এ বাক্য। এই জিগজ্যাগটা হচ্ছে পি এবং হোয়াইট অংশটা হচ্ছে এস। ঠিক একইভাবে ই বাক্যের হচ্ছে দুইটা ঘরই হচ্ছে ভরাট করা, এগুলো এই কারণ এটার মিন করছে হচ্ছে উদ্দেশ্যপদ এবং বিধেয় পদ হচ্ছে ব্যাপ্য। আই বাক্যের উদ্দেশ্যপদ বিধেয় পদ একটাও ব্যাপ্য না, দুইটা অব্যাপ্য, এই জন্য দুইটা হচ্ছে সাদা। আর ও বাক্যের হচ্ছে উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিধেয় পদ হচ্ছে ব্যাপ্য, এ কারণে হচ্ছে বিধেয় পদ জিগজ্যাগ করা এবং বা ভরাট করা, আর উদ্দেশ্য পদটা হচ্ছে সাদা ঘর করে দেওয়া আছে। এই চারটা চিত্র আপনাদেরকে একটু মনে রাখতে হবে এবং আপনারা এটা খাতায় তুলে রাখবেন। বইয়ের মধ্যেও চিত্রটা আছে, এই চিত্র নিয়েই কিন্তু আপনার সৃজনশীল প্রশ্ন হয়, সেজন্য এই চিত্রকে হেলাফেলা করা যাবে না। সেই সাথে সাথে এমসিকিউর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, সবশেষে আমরা হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন মাধ্যমে আমাদের আজকের ক্লাসটিকে শেষ করব।
প্রথমত আমরা সৃজনশীল প্রশ্নে যে উদ্দীপকটি রয়েছে সেই উদ্দীপকটি আমরা একটু দেখি। বলা হচ্ছে বিনা, মিনা ও রিনা বর্ষায় নৌকা ভ্রমণে বের হয়ে বোয়াল, আইড় মাছ দেখতে পায়। মাছগুলো দেখে বিনা বলে বোয়াল মাছ হয় রাক্ষসে মাছ। আচ্ছা, সেন্টেন্সের নিচে একটা দাগ দিই, বোয়াল মাছ হয় রাক্ষসে মাছ। মিনা বলে যদি বোয়াল রাক্ষসে মাছ হয় তাহলে এটি অন্যান্য ছোট মাছকে খেয়ে ফেলে। আচ্ছা, সে আরেকটা সেন্টেন্স বলল, রিনা বলে আমার কাছে রাক্ষসে মাছ হয় বোয়াল অথবা আইড়, যে কোনো একটিকে মনে করতে পারো। এই যে সে কি করেছে, এটা বলেছে যে আমার কাছে রাক্ষসে মাছ হয় বোয়াল অথবা আইড়, যে কোনো একটিকে মনে করতে পারো। আচ্ছা, প্রথম প্রশ্ন পদ কি? পদ কি সেটা কিন্তু আপনাদেরকে আমি বলেছি যে যুক্তিবাক্যে যে শব্দ বা শব্দ সমষ্টি উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে সেগুলি হচ্ছে পদ। আপনারা এই সংজ্ঞাটা লিখে দিলে 1 নম্বর পেয়ে যাবেন। পদের ক্ষেত্রে পরিমাণ ও গুণ উভয়ই বুঝালে তার নাম কি? পদের ক্ষেত্রে পরিমাণ এবং গুণ উভয়ই বুঝাইলে তার নাম হচ্ছে ব্যক্তার্থ ও জাতর্থ। এবং ব্যক্তার্থ এবং জাতর্থের যে বর্ণনাটা সেটি কিন্তু আপনারা লিখতে পারেন, সেটি আপনারা সেখানে উল্লেখ করতে পারেন যে পদের ব্যক্তার্থ, জাতর্থ। আচ্ছা, তারপরে বলা হচ্ছে বিনার বক্তব্য গঠন অনুসারে কোন ধরনের যুক্তিবাক্যের প্রতিফলন ঘটেছে। আচ্ছা, বিনার বক্তব্য কোনটা? বিনার বক্তব্যটা হচ্ছে বোয়াল মাছ হয় রাক্ষসে মাছ। কোন ধরনের যুক্তিবাক্যের প্রতিফলন ঘটেছে? এই যে বোয়াল মাছ, বোয়াল মাছটা কি? বোয়াল মাছটা হচ্ছে একটা মাছকে নির্দেশ করছে, তাহলে এটা হচ্ছে অবশ্যই বিশেষ, এবং হয় যেটা রয়েছে সেটা হচ্ছে সদর্থক, তাহলে এটা হচ্ছে বিশেষ সদর্থক যুক্তিবাক্য। প্রথমে আপনাকে ধরতে হবে যে এটা কোন যুক্তিবাক্য, প্রথমে উল্লেখ করবেন যে এটা হচ্ছে বিশেষ সদর্থক যুক্তিবাক্য, তারপর বিশেষ সদর্থক যুক্তিবাক্যের সংজ্ঞা দিবেন, তারপরে কেন এই সেন্টেন্সটা বিশেষ সদর্থক যুক্তিবাক্য সেটা আপনি বুঝিয়ে দিবেন, যেখানে উদ্দেশ্যপদ বিধেয় পদের আংশিক ব্যক্তার্থ সম্পর্কে স্বীকার করে নিয়েছে। এইভাবে আপনি এই লাইনটাকে ধরে যখন বুঝিয়ে দিবেন তখন কিন্তু আপনি 3টা অংশে লিখলে 3 নম্বর খুব সহজভাবেই পেয়ে যাবেন। আচ্ছা, সবশেষে বলা হচ্ছে যুক্তিবাক্যের সম্বন্ধের ভিত্তিতে মিনা ও রিনার বক্তব্য কেন পৃথক, বিশ্লেষণ করো। আচ্ছা, এখানে মিনা এবং রিনার বক্তব্য নিতে বলছে। মিনা বলছে যে যদি বোয়াল রাক্ষসে মাছ হয় তাহলে এটি অন্যান্য মাছকে খেয়ে ফেলে। এই যে যদি তাহলে যে আছে, যদি তাহলে থাকার কারণে এটি হচ্ছে একটি প্রাকল্পিক যুক্তিবাক্য, যদি তাহলে দ্বারা সম্পর্কযুক্ত। এবং রিনা বলে আমার কাছে রাক্ষসে মাছ হয় বোয়াল অথবা আইড় মাছ, যে কোনো একটিকে মনে করতে পারো। তাহলে সে বলছে হয় এবং সে বলছে হচ্ছে অথবা, বা এটাকে যদি আমরা আরেকভাবে বলি হয় না হয়, অর্থাৎ দুটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশন সে বেছে নিচ্ছে। এবং এখানে সে কি করছে, মিনা হচ্ছে একটি প্রাকল্পিক যুক্তিবাক্যের ইঙ্গিত করছে, আর রিনা যেটা করছে সেটা হচ্ছে বৈকল্পিক যুক্তিবাক্য, অর্থাৎ দুটি অপশনের মধ্যে একটা অপশন তাকে বেছে নিতে হচ্ছে। তাহলে প্রথমে আপনাদেরকে ধরতে হবে যে দুইটি বাক্য হচ্ছে পৃথক, এখানে দুটি হচ্ছে বৈকল্পিক এবং প্রাকল্পিক যুক্তিবাক্যকে নির্দেশ করে। এরপর আপনাকে বলতে হবে প্রাকল্পিক যুক্তিবাক্য কি, বৈকল্পিক যুক্তিবাক্য কি। এরপর আপনি ব্যাখ্যা করবেন কেন তার সেন্টেন্সটি হচ্ছে প্রাকল্পিক যুক্তিবাক্য এবং কেন রিনার সেন্টেন্সটি বৈকল্পিক যুক্তিবাক্য। এভাবে আপনি বর্ণনা করে যখন কনক্লুশনে যাবেন তখন কিন্তু আপনার নাম্বার পেতে অনেক বেশি সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই ছিল আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা। আপনাদের যার যে প্রশ্ন থাকবে তা আমাদেরকে করতে পারেন। পরবর্তী কোর্সগুলো এবং ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।